আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2024 এবং 25 সকলকে আজকের আইসিটি ক্লাসে স্বাগতম। আজকে আমরা আইসিটি এর অধ্যায় 2 এর উপর গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যান এবং সবাই ক্লাসটি শেয়ার করে দিন। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, অধ্যায় 2 এর উপর গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব আজকে। সবাই একটু কষ্ট করে শুরুতেই ফ্রেন্ডদের মেনশন করে দিন এবং ক্লাসটি শেয়ার করে দিন। আজকে আমরা অধ্যায় 2 এর উপর আলোচনা করব ইনশাআল্লাহ। অধ্যায় 2 থেকে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো বোর্ডে আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, সবাই একটু শেয়ার করে দিন এবং ফ্রেন্ডদের মেনশন করে দিন। ধন্যবাদ। ওকে, তাহলে আমরা আজকে আলোচনা শুরু করে দিই। একটি চ্যানেলে 1 সেকেন্ডে 9000 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? 9000 বিট স্থানান্তরিত হয় কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। একটু ভুল হয়েছে, এটা উত্তরটা হবে 5 সেকেন্ডে হওয়ার কথা। এখানে 5 সেকেন্ডে হবে। হ্যাঁ, 5 সেকেন্ডে 9000 বিট স্থানান্তরিত হয়, তাহলে তার ব্যান্ডউইথ কত? দেখা যায় কি? লেখা কি ঠিকভাবে দেখতে পান নাকি একটু সামনে দিব? ওকে, আশা করি এবার আরো একটু ক্লোজ হয়েছে। ওকে, যদি 5 সেকেন্ডে 9000 বিট স্থানান্তরিত হয়, তার ব্যান্ডউইথ কত? 5 সেকেন্ডে 9000 বিট, সুতরাং 1 সেকেন্ডে 9000 ভাগ 5 সমান সমান 1800 বিপিএস। তো উত্তরটা হবে কি? 1800 বিপিএস। একইভাবে যদি প্রশ্নে বলা হয় যে আপনার যে 10 সেকেন্ডে 9000 বিট স্থানান্তরিত হয়, সেক্ষেত্রে 1 সেকেন্ডে হবে 900 বিট বা বিপিএস। তার মানে বিপিএস বিষয়টা হচ্ছে প্রতি সেকেন্ডে, মানে প্রতি একক সময়ে ডেটা স্থানান্তরের হার, স্পিড বা গতি। ওকে, ফোন কলের ব্যান্ডউইথ কত? ফোন কলের ব্যান্ডউইথ সেটা হচ্ছে 0.5 এমবিপিএস গতিতে আপনার ফোন কলের ব্যান্ডউইথের গতি হচ্ছে 0.5 এমবিপিএস। বোর্ড বই ভালো করে পড়বেন, সেখানে সুন্দরভাবে দেওয়া আছে 0.5 এমবিপিএস।
বোর্ড গতি কত? 0.5 Mbps। ওকে, এরপর বিপিএস এর পুনরূপ কি? ওই যে বললাম যে বিপিএস হচ্ছে, এটা পুনরূপটা কি বলেন তো? দেখি কারা কারা বলতে পারেন এটা। বিপিএস এর পুনরূপ কি? বিপিএস এর পুনরূপ হচ্ছে বি দ্বারা বোঝানো হয় বিট, পি দ্বারা বোঝানো হয় পার, এস দ্বারা বোঝানো হয় সেকেন্ড। অর্থাৎ বিপিএস হচ্ছে প্রতি একক সময় বিট স্থানান্তর, প্রতি একক সময়ের বিট, বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড, যেটা ব্যবহার করা হয় ব্যান্ডউইথে। এটা কোথায় ব্যবহার করা হয়? ব্যান্ডউইথ, এখানে ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা। এরপর ব্যান্ডউইথের আরেকটা নাম কি? ব্যান্ডউইথ এর অন্য নামগুলো কি কি? এটা তো হচ্ছে আমাদের স্থানান্তরের হার, হার, গতি বা স্পিড। তাহলে এটার উত্তর কোনটা হবে বলেন তো? 4 নাম্বার। এটা উত্তরটা হচ্ছে, এটা একদিকে ডেটা ট্রান্সমিশন স্পিড হবে, অন্যদিকে ব্যান্ড স্পিড হবে, কিন্তু মোবাইল স্পিড না। উত্তর হবে ডেটা ট্রান্সমিশন স্পিড এবং আরেকটা হবে ব্যান্ড উইথ, কিন্তু মোবাইল স্পিড এটা হবে না। ওকে, তাহলে উত্তর হবে কি? 1 এবং 2। ক্লিয়ার? অধ্যায় 2 থেকে আসে ব্যান্ডউইথ, মোবাইল ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। এই ব্যান্ডউইথ থেকে এই প্রশ্নগুলো হয়েছে। ঠিক আছে, আচ্ছা। এবার দেখে তো এটা বলেন, কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়? মানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, মানে একটা করে বিট ট্রান্সমিট হয়, সেন্ডার থেকে রিসিভারের কাছে যাবে আপনার একটা করে বিট, মানে ক্যারেক্টার ক্যারেক্টার বাই ক্যারেক্টার। ঠিক আছে, বলেন তো প্যারালাল, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। এটা উত্তর কি হবে? যেখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার অথবা বিট বাই বিট ট্রান্সমিট হয়। হ্যাঁ, অ্যান্সার হবে অ্যাসিনক্রোনাস। কারণ সিনক্রোনাসে ব্লক বাই ব্লক ট্রান্সমিট হয়, সিনক্রোনাসে ব্লক বাই ব্লক ট্রান্সমিট হয়, এই জন্য এটা উত্তর হবে অ্যাসিনক্রোনাস। আর আইসোক্রোনাস হচ্ছে এই দুইটার সংমিশ্রণ, বি প্লাস সি এর সংমিশ্রণ। আর প্যারালাল হচ্ছে আপনার, এটা সমান্তরালভাবে তথ্য স্থানান্তর হয়, সমান্তরালভাবে। তাহলে উত্তরটা হচ্ছে কি? এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। ভেরি গুড। এবার দেখি এটা কারা পড়েন। ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় কোথায়? ওই যে মাঝখানে যে ব্যবধান, সময়ের ব্যবধানগুলো কম হয় কোনটায়? অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস, ব্রডকাস্ট, ইউনিকাস্ট।
ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় কোথায়? ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় এটা উত্তর হচ্ছে ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে। আর যেটা হচ্ছে আপনার অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের সংমিত রূপ, যেমন হচ্ছে লাইভ ভিডিও। আইসোক্রোনাস, উত্তর হবে কি আইসোক্রোনাস। ক্লিয়ার? 6 নম্বরটা বুঝতে পারছেন কি? ওকে, এরপর 5 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাসের ট্রান্সমিশনের দক্ষতা কত? আমরা জানি প্রতি 8 বাইটে অতিরিক্ত বিট লাগে 3টি। প্রতি 8 বাইটে অতিরিক্ত বিট লাগে 3টি, অর্থাৎ 8 যোগ 3 সমান 11 বিট। এই 3টা বিটের মধ্যে একটা হচ্ছে 3টা বিট এক্সট্রা কি কি লাগে? একটা স্টার্ট বিট আর 2টি স্টপ বিট। তার মানে দক্ষতা প্রতি 8 বিটে 3 বিট এক্সট্রা লাগে, অর্থাৎ 11 বিট লাগে। 8 বিট ট্রান্সমিট হতে কয়টা বিট লাগে? 11টা বিট লাগে। তাহলে গুণ করেন 100 দিয়ে, তাহলে আমরা দক্ষতা পেয়ে যাব 8/11 ইন্টু 100, 72.727 বা 73। উত্তর হবে 72.73%। ইজ ইট ক্লিয়ার? সবসময় এটাই হবে, হ্যাঁ? দেখেন এই অঙ্কটা ক্লিয়ার হতে পারছে কিনা। প্রতি 8 বিটের জন্য 3 বিট এক্সট্রা লাগে, তার মানে 8 বিট ট্রান্সমিট হতে 11 বিট লাগে। 8কে 11তে ভাগ করে দেন, 8/11, তাহলে উত্তর চলে আসবে। ভালো করে দেখেন, 8/11, যেহেতু প্রতি 8 বিটে 3 বিট এক্সট্রা লাগে, এজন্য 8 উপরে নিচে 3 বিট। এখনো বুঝতে পারেন নাই? আছেন কেউ? দ্রুত জানান কমেন্টে। 5 কিলোবাইট ব্লক আর 10 কিলোবাইট ব্লক, এই উত্তরটা এটাই থাকে, সেম। ওকে, তাহলে আমরা 5 কিলোবাইটের ক্ষেত্রে প্রমাণ করলে উত্তর একই আসবে। কিভাবে আসে দেখেন। বা 5000 বাইট বা 5000 গুণ 8, টোটাল কত বিট? 40,000 বিট।
প্রতি 8 বিটে 3টা এক্সট্রা লাগে। অতিরিক্ত বিট লাগবে 40,000। কত বিট লাগে দেখি? 55,000। 3টা মানে মোট 5,000, 15,000 বিট এক্সট্রা লাগবে, কারণ প্রতি 8 বিটে 3টা বিট লাগবে। এই জন্য অতিরিক্ত বিট লাগবে 15,000 বিট। তাহলে দক্ষতা উপরে তো 40,000 বিট, আর নিচে 40,000 প্লাস 15,000, 40 ভাগ মোট 55 ইন্টু 100, 72.73%। উত্তর সেমই থাকবে। তো এই 15,000 বিট আমি কোথায় পাইছি জানেন? এই 15,000 বিট কোথায় পাইছি? কারণ প্রতি 8 বিটে 3 বিট এক্সট্রা লাগে, তা 40,000 বিটে 8/3, কারণ 3 বিট এক্সট্রা লাগবে, বের হয় 15,000। এই হচ্ছে 40,000 বিট ট্রান্সমিট হতে 15,000 বিট এক্সট্রা লাগবে। টোটাল বিট লাগবে কত হাজার? 55,000। আর ট্রান্সমিট হবে 40,000। 40,000 ভাগ 55,000, উত্তর সেমই থাকে। এটা একদম ফিক্স করাই। এই যে এটা 95.24, এটা হচ্ছে সিনক্রোনাসের দক্ষতা, এটা ফিক্সড। এবং এই যে এটা হচ্ছে অ্যাসিনক্রোনাসের দক্ষতা, টেকনিক্যালি মনে রাখলেও পারেন, উত্তর এটাই আসছে সবসময়। আর ঝামেলা না করে এক কথায়, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। এটা হচ্ছে সিনক্রোনাস। এরপর আর দেখে লাভ নেই, হ্যাঁ, বাস। ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন প্রজন্মের মোবাইল ফোনে? ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক মানে আইপি নেটওয়ার্ক। মোবাইল ফোনের 5টা প্রজন্ম আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। কোনটা হবে উত্তর বলে? উত্তর হবে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন। হ্যাঁ, এই চতুর্থ প্রজন্মের আরো কয়েকটা আমরা যদি বৈশিষ্ট্যের কথা বলি, যেমন চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন দিয়ে আমাদের লাইভ ভিডিও তো করা যায়, এটা তো একদম লাইভ ভিডিও করা যায়। এই যে আপনার হচ্ছে এই আইপি ডেটা নেটওয়ার্ক, তারপরে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন 3G এর চেয়ে 50 গুণ বেশি 50 গুণ বেশি শক্তিশালী নেটওয়ার্ক, লং টার্ম ইভ্যালুয়েশন থাকে, LTE, লং টার্ম ইভ্যালুয়েশন, এটা একটা বৈশিষ্ট্য এটার। হ্যাঁ, লং টার্ম ইভ্যালুয়েশন। তারপরে হচ্ছে ইভ্যালুয়েশনের পরে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের আপনার ওই যে আমরা অনেক সময় যে ইয়েগুলো করি না, 3D ভিডিও, 3D ছবি তোলা যায়। এটা হচ্ছে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য। কোন প্রজন্মের মোবাইল ফোনে ভিডিও কলের শুরু হয়? মনে রাখবেন, প্রথম প্রজন্মের মোবাইল ফোনে অ্যানালগ সিগন্যাল ব্যবহার করা হতো, অ্যানালগ। দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার শুরু হয়েছিল অল্প পরিসরে, এবং SMS MMS সিস্টেম চালু হয়েছে, আবার পেমেন্ট সিস্টেমও চালু হয়েছে এখানে, পেমেন্ট। তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে বৈশিষ্ট্য বলবেন, চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে আইপি ডেটা নেটওয়ার্ক। আর তৃতীয় প্রজন্মটা কি হবে? এই ভিডিও কল, ভিডিও কলের প্রচলন শুরু হয়েছিল তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন থেকে। এটা একটু 1 মিনিটের মধ্যে দেখেন, কারণ এগুলো ইম্পর্টেন্ট তো। 1 মিনিট দেখেন একটু।
উত্তর কোনটা হবে? হুম, ঠিক আছে। উত্তর হবে সি। ভেরি গুড। জিপিআরএস এর পুনরূপটা কি হবে বলেন তো? জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, গ্লোবাল প্যাকেট রেডিও সার্ভিস, গ্লোবাল প্যাকেজ রেডিও সার্ভিস, জেনারেল প্যাকেজ রেডিও সার্ভিস। জেনারেল প্যাকেজ রেডিও সার্ভিস কোনটা হবে জিপিএস এর পুনরূপটা? প্যাকেজ বাদ, প্যাকেজ বাদ, গ্লোবাল বাদ, এটা জেনারেল প্যাকেজ প্যাকেট রেডিও সার্ভিস, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। এটা 30 সেকেন্ডের মধ্যে ক্লিয়ার হন। 30 সেকেন্ড, 30 সেকেন্ড হয়ে গেছে। আচ্ছা, তারপর জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। ইন্টারনেটের ব্যবহার শুরু হয়েছে কোন প্রজন্মের মোবাইল ফোনে? সর্বপ্রথম আমরা কোন প্রজন্মের মোবাইল ফোন দিয়ে ইন্টারনেটের ব্যবহার শুরু করেছিলাম? কিন্তু বলেন তো, একটু আগে আমি বলছি কি হতো প্রথম প্রজন্মের মোবাইল ফোনে। প্রথম প্রজন্মের মোবাইল ফোনে এই যে কথা বলতেছেন, একটু নড়াচড়া করলেই হঠাৎ করে লাইন কেটে দিত, হ্যালো হ্যালো হ্যালো, সংযোগ বিচ্ছিন্ন। অ্যানালগ সিগন্যালের ব্যবহার। এই প্রথম প্রজন্মের মোবাইল ফোন আকারে একটু বড় ছিল, ওজনে একটু ভারী ছিল, ইন্টারনেট ব্যবহার করা যেত না, আন্তর্জাতিক রোমিং সুবিধা ছিল না। ঠিক আছে, প্রথম প্রজন্মের মোবাইল ফোনে পেমেন্ট সিস্টেমও চালু ছিল না। ওকে, অনেকে উত্তর বলতেছে এক, অনেকে বলতেছে উত্তরটা হবে এই প্রথম প্রজন্মের মোবাইল ফোন। না, এটা ভুল। ইন্টারনেট ব্যবহার শুরু হয়েছিল দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন দিয়ে, স্বল্প পরিসরে। হ্যাঁ, তবে স্বল্প পরিসরে ব্যবহার শুরু হয়েছিল। প্রথম প্রজন্মের মোবাইল ফোন দিয়ে তো ঠিকমতো কথাই বলা যাইতো না। কথা বলতে নিয়ে যদি হাঁটাহাঁটি করতো, নড়াচড়া করতো, হঠাৎ করে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। অনেকে বলতেছে উত্তর সি, তাও হবে না। তার মানে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়েছিল কোন প্রজন্মের মোবাইল ফোনে? দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে। ওকে, এরপরে আসি আমরা তারপরেরটাই। প্যাকেট বা সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক মানে আইপি নেটওয়ার্কের সুবিধা হচ্ছে কি কি? একটু আগে যে বলছিলাম আমি, এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, এটা মুখস্থ করবেন অবশ্যই। এটা চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন, ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের সুবিধা হচ্ছে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন। আর প্যাকেট বা সার্কিট সুইচিং এটা হচ্ছিল তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য। আর ইন্টারনেট প্রোটোকল মানে আইপি ডাটা নেটওয়ার্ক চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন। এর গতি ছিল 3G এর তুলনায় 50 গুণ বেশি। এটি লং টার্ম ইভ্যালুয়েশন স্ট্যান্ডার্ডে কাজ করে। এর মাধ্যমে 4K টিভি বা ভিডিও দেখা যায় না। এটা দেখা যায় পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনে। 4K ভিডিও বা টিভি দেখা যায় পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনে। তাহলে অ্যান্সার কি হবে বলেন? ইজ ইট ক্লিয়ার? এবার অ্যান্সার তো বলতে পারবেন। চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে 3G এর তুলনায় 50 গুণ বৃদ্ধি পায় ইন্টারনেটের গতি। এটি লং টার্ম ইভ্যালুয়েশন স্ট্যান্ডার্ডে কাজ করে, কিন্তু এটা হবে না, কারণ এটা পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য যে 4K ভিডিও করা যায়, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, RAT এর ব্যবহার। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে এ।
ভিডিও কল আসছে তৃতীয় প্রজন্মে, ভিডিও কলে আসছিল তৃতীয় প্রজন্মে, আর আইপি ডেটা নেটওয়ার্ক চতুর্থ প্রজন্মে। এরপরে বলেন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যানের ক্ষেত্রে সাধারণত কোনটি ব্যবহার করা হয়? শিক্ষা প্রতিষ্ঠানে ল্যানের ক্ষেত্রে সাধারণত কোনটি ব্যবহার করা হয়? টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। টুইস্টেড পেয়ার কেবলটাই আমাদের বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে, শিক্ষা প্রতিষ্ঠানে ল্যানের ক্ষেত্রে। টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। জানি অনেকে এটা কোএক্সিয়াল কেবল বলতেছেন গণহারে বি নাম্বারটা, ঠিক আছে, অনেকে বলতেছেন এটা বলতেছেন, কিন্তু আসলে এটা হবে না। টুইস্টেড পেয়ার কেবল যেখানে তারগুলো জোড়ায় জোড়ায় মোড়ানো থাকে, জোড়ায় জোড়ায় মোড়ানো থাকে, সেটা হচ্ছে আমাদের টুইস্টেড পেয়ার কেবল, এগুলো হবে না। আর এটা তো থিন নেট থিক নেট হচ্ছে এগুলোর বৈশিষ্ট্য, ওই যে কোএক্সিয়াল কেবল থিন নেট থিক নেট হইতে পারে। ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? এই যে ওয়াই প্যান হচ্ছে ব্লুটুথ, ওয়াই ম্যান হচ্ছে ওয়াইম্যাক্স। তাহলে বলেন তো ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্কে কাজ করে? সেটা হচ্ছে এটাই, ওয়াই হচ্ছে ওয়াইফাই হচ্ছে ডাব্লু ল্যান, আর ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক হচ্ছে একাধিক ল্যান মিলিয়ে, হ্যাঁ এটা হচ্ছে একাধিক ল্যান মিলিয়ে একটা ক্যান হয়। একাধিক ল্যান মিলিয়ে একটা ক্যান হয়। এগুলো আসলে আপনাদের জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, পারতে হবে, প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে, ভুলবেন, আবার শিখবেন, রিভিশন করবেন, তারপরে মনে থাকবে। অনেকে উত্তর ভুল দিচ্ছেন এখনো, ঠিক আছে, যাই হোক খুবই দুঃখজনক বিষয়, পরীক্ষার সামনে এখন অনেকে পারতেছেন না। এটা উত্তর হবে কি ডাব্লু ল্যান। ওকে, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? একজন থাকে ক্লায়েন্ট, একজন থাকবে সার্ভার, এটা দেখি বলেন কারা পারে। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? ওকে, আশরাফুদ্দিন খ, উম্মে হাফসা খ, তানজিলা খ, মারিয়া খ, সাইদ মুনতাহিদ খ, তানজিল, শিমুল, শিমুল বলছে ভুল, শিমুল বলছে ডি, হয় নাই, অবশ্যই ল্যান। লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা সংক্ষিপ্ত হচ্ছে ল্যান। এটা সাধারণত 1 কিলোমিটার মধ্যে তথ্য আদান প্রদান করা যায়, হ্যাঁ 1 কিলোমিটারের মধ্যে তথ্যের আদান প্রদান করা যায়, নেটওয়ার্ক নেটওয়ার্ক তৈরি করা যায়, হ্যাঁ ল্যান। ল্যান এরিয়া নেটওয়ার্ক হিসেবে কাজ করে এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ওকে, নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কি?
বোর্ড বইয়ে বলা আছে, এগুলো এগুলো সব বোর্ড বই থেকে সরাসরি প্রশ্ন আসছে। কম্পিউটার নেটওয়ার্কের সাথে আমরা কি করি এটা দেখি, বলেন কে কে বলতে পারবেন। এটা এটা কি হবে উত্তর? এটার অ্যান্সারটা কি হবে? কম্পিউটারের নেটওয়ার্কিং এর উদ্দেশ্য কি? এটার মাধ্যমে হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনফরমেশন কি কি শেয়ার করা যায় বলতে হবে, হ্যাঁ। ওকে, অনেকে বলতেছে সি, অনেকে বলতেছে পারি না, অনেকে গণহারে সি বলছে। তাও যদিও উত্তরটা তিনটাই হবে, এটার উত্তর হবে তিনটাই, কিন্তু অনেকে দুইটা বলতেছেন কেন? যাই হোক, আমি উত্তরটা বলে দিচ্ছি। এটা উত্তর হচ্ছে হার্ডওয়্যার শেয়ার, সফটওয়্যার শেয়ার, ইনফরমেশন শেয়ার। এটা বোর্ড বইয়ে সরাসরি দেওয়া আছে, হ্যাঁ। বোর্ড বই থেকে সরাসরি প্রশ্ন দেওয়া আছে। যেগুলো পড়াচ্ছি এগুলোতে ফোকাস করুন, হাব সুইচ এগুলো নিয়ে সামনে আসবো, আস্তে আস্তে যাই, একটা মানে গতিতে যাচ্ছি, সামনে দেখিয়ে দেব ইনশাল্লাহ। ওকে, হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনফরমেশন সবগুলোই শেয়ার করা যাবে। এটা 20 সেকেন্ড পড়ুন, হ্যাঁ, 20 সেকেন্ড দেখুন, কারণ এটা আবার ভুল করবেন সামনে, নয়তো আবার যে কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কি, কম্পিউটারের নেটওয়ার্কের মধ্যে উদ্দেশ্য কি, কি করা হয়। ওকে, ঠান্ডা মাথায় ক্লাসটা করুন, তারপরে বুঝাচ্ছি আস্তে আস্তে। প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে কোনটা? প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে কোনটা এটা একটু বলেন দেখি, কয়জন ধরতে পারেন? প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে কোনটা? উত্তরটা বলি একটু পরে দেখি কয়জন বলতে পারেন। হুম, শোনেন, প্রাইভেট হতে পারে ল্যান, ক্যান, পেন, আর ওয়েন হচ্ছে পাবলিক। ওই যে মালিকানার ভিত্তিতে নেটওয়ার্কে দুইটা প্রকার ভেদ আছে না, প্রাইভেট নেটওয়ার্ক, পাবলিক নেটওয়ার্ক। ওই পাবলিক হচ্ছে ওয়েন, আর প্রাইভেট হচ্ছে এই তিনটা। তাহলে উত্তর হবে কি? পেন এবং ল্যান, ওয়েন হবে না। ক্লিয়ার? উত্তর হবে প্যান এবং ল্যান। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কি? কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কোনটি? হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, সফটওয়্যার রিসোর্স শেয়ার, ইনফরমেশন শেয়ার। এটা নিয়ে কনফিউজ আপনারা? এই প্রশ্ন হচ্ছে ঢাকা বোর্ড 23 সালের প্রশ্ন। কষ্ট করে বোর্ড বই পড়বেন, বোর্ড বইটা পড়বেন,
আল্লাহর নাম করে তো এটা একদম রাইখা দেন, একদম আলমারিতে গুছাইয়া, কোথায় আছে বলতেও পারেন না। কয়েকজন হয়তো বা পড়েন, অধিকাংশই পড়েন না, সব বোর্ড বইয়ের প্রশ্ন এগুলো, সবগুলো রাইট উত্তর। জনাব সারার, এটা একটু উদ্দীপকটা একটু সবাই কষ্ট করে দেখেন। জনাব সারা একজন ব্যবসায়ী, তার অফিসে 7টি ডেস্কটপ কম্পিউটার রয়েছে, তিনি কম্পিউটারগুলো নেটওয়ার্কের সাথে যুক্ত করতে চান। কম্পিউটার, জনাব সারার একজন ব্যবসায়ী, তার অফিসে 7টি ডেস্কটপ কম্পিউটার রয়েছে, তিনি কম্পিউটারগুলো নেটওয়ার্ক করতে চান, তার অফিসে আছে, হ্যাঁ, ওকে। জনাব সারার এর অফিসের নেটওয়ার্ক কি ধরনের হতে পারে? জনাব সারার অফিসের নেটওয়ার্কটা কি ধরনের হতে পারে? নিঃসন্দেহে একটি অফিস, একটি অফিসের মধ্যে আছে, তা অফিসের মধ্যে থাকলে 7টি নেটওয়ার্কে যুক্ত করতে একটি অফিসের জন্য কোনটা হবে? ল্যান ছাড়া উপায় নাই, কারণ পেন তো অপশনই নাই, সুতরাং আর অফিসের জন্য হইলে ওই ল্যান। একটি অফিসের মধ্যে হলে ল্যান হয়, কারণ ল্যানটা একটি ভবন হলে, ল্যান হলে সবচেয়ে ভালো, কারণ হলে ম্যান হচ্ছে পুরো শহরব্যাপী 10 থেকে 50 কিলোমিটার, আর বিশ্বব্যাপী হলে ওয়েন। তো সবকিছু মিলিয়ে গ্রহণযোগ্য উত্তর হচ্ছে এটা। নেটওয়ার্কের সমস্যা করতেছে খুবই। হ্যাঁ, নেট প্রবলেম করতেছে একটু। কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, এরপর এই এমসিকিউটা একবার বুঝাই। জনাব সারার একজন ব্যবসায়ী, তার অফিসে 7টি ডেস্কটপ কম্পিউটার রয়েছে, তিনি কম্পিউটারগুলো নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে চান, এজন্য ল্যান এরিয়া নেটওয়ার্ক তৈরি করবে। ল্যান একটা ভবন, তো এই যে একটা ভবনের মধ্যে না 7টি, একটা অফিসের মধ্যে ল্যান হচ্ছে বেস্ট, কারণ ক্যান, প্যান, ম্যান, ওয়েন এগুলো হবে না। তারপর উদ্দীপকে উল্লেখিত অফিসের নেটওয়ার্কের জন্য সাশ্রয়ী মাধ্যম কোনটা? সবচেয়ে খরচ কম হবে। শুনেন, খরচ কম, খরচ কম হয় আপনার টুইস্টেড পেয়ার কেবলে। কাছে, স্বল্প দূরত্বে, স্বল্প দূরত্বে এবং কম খরচে নেটওয়ার্ক স্থাপন করতে চাইলে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় টুইস্টেড পেয়ার কেবলটা। টুইস্টেড পেয়ার কেবল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের ডিভাইস কোনটি? বলেন তো দেখি, এটা কে কে বলতে পারবে? ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে কোনটি? ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের ডিভাইস কোনটি? শুনেন, ভিন্ন প্রোটোকল বিশিষ্ট হয় গেটওয়েতে, আর রাউটার হচ্ছে একই প্রোটোকল বিশিষ্ট।
আর সুইচ বা হাব এগুলো হচ্ছে কানেকশন পয়েন্ট যেটা স্টার টপোলজিতে ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? স্টার টপোলজিতে। আর ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের ডিভাইস কোনটি? এ হচ্ছে গেটওয়ে। এটা মুখস্থ করেন, 30 সেকেন্ড সময় দিলাম, এর মধ্যে মুখস্থ করবেন। ওকে, তারপর একটি সুইচ দিয়ে কয়টি লেন তৈরি করা যায়? এটাও একদম বোর্ড বই থেকে আসছে। হ্যাঁ, বোর্ড বইয়ের প্রশ্ন ক্ষেত্রে এগুলো সব বোর্ড বইয়ের লাইন দেওয়া আছে এখানে। এই হাব এবং সুইচের শেষের লাইনটা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা। বল দেখি, একটি সুইচ দিয়ে কয়টি নেটওয়ার্ক তৈরি করা যাবে? অবশ্যই একটি সুইচ দিয়ে একটি ল্যান তৈরি করা যাবে, একাধিক ল্যান তৈরি করা সম্ভব নয়। উত্তর হবে একটি। উত্তর কয়টি হবে? একটি। উত্তর হবে একটি। ওকে, সাউন্ড অনেক কম হয়েছে, মাইক্রোফোনটা দূরে ছিল এই জন্য। আচ্ছা, তাহলে একটি সুইচ দিয়ে একটি লেন তৈরি করা যাবে। একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে কোন ডিভাইস? একটু আগে বলছি যে একই প্রোটোকল বিশিষ্ট হলে সেটা হবে রাউটার, আর ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে সংযুক্ত করে সেটা হচ্ছে গেটওয়ে। একই হলে হবে রাউটার, ভিন্ন হলে হবে গেটওয়ে। এগুলোর কাজ হচ্ছে প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযুক্ত স্থাপন করা। ভেরি গুড। মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কি বলে? একটু বলেন তো দেখি, এটা কারা কারা বলতে পারেন? মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলা হয়? দেখেন, এটা হচ্ছে অ্যানালগ সংকেত আর এটা হচ্ছে ডিজিটাল সংকেত। অ্যানালগ থেকে ডিজিটাল, আবার এই যে ডিজিটাল সংকেত থেকে অ্যানালগ, অ্যানালগ থেকে ডিজিটাল সেটা রূপান্তর করা হচ্ছে ডিমোডিউলেশন। এটা হচ্ছে মডিউলেশন। ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেত, অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেত। এই ডিজিটাল হচ্ছে 1 0 1 0 এগুলো, এটা হচ্ছে 1 0 1 0 এগুলো, মানে হচ্ছে অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করা হচ্ছে ডিমোডিউলেশন, আর ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করা হচ্ছে মডিউলেশন। এটা হচ্ছে মডেমের কাজ, মডিউলেশন এন্ড ডিমোডিউলেশন। তার উত্তর কোনটা হবে? ডিমোডিউলেশন। এগুলো পড়তে হবে, জানতে হবে, পারতে হবে, অনুশীলন করতে হবে। ভুলে যাবেন, লিখে লিখে পড়বেন,
মুখস্থ করবেন, রাস্তায় হাঁটবেন আর পড়বেন, তাহলে মাথায় থাকবে। দশটি কম্পিউটারকে ম্যাশ নেটওয়ার্কিং এর আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন? এক্ষেত্রে ম্যাশ নেটওয়ার্কিং এর আওতায় আনার জন্য তারের সংখ্যা বের করার সূত্র আছে একটা। এটার সূত্রটা হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। n এর মান কত দেওয়া আছে? 10। 10 ইন্টু 10 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে 10 গুণ 9 ডিভাইডেড বাই 2, 990 ভাগ 2 মানে 45। 45টি তার লাগবে। অর্থাৎ 10টি কম্পিউটারকে ম্যাশ নেটওয়ার্কিং এর আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন? 45টি তারের প্রয়োজন হতে হবে। 45টি, 90টি না। এখন যদি আমি 10টির পরিবর্তে 5টি দিতাম, 5টি কম্পিউটারকে ম্যাশ টপোলজির আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন? তাহলে হয়তো 5 ইন্টু 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, 5 গুণ 4 ডিভাইড বাই 2, 4 5 20, 20কে 2টা ভাগ করেন 10। 10টি তার লাগবে। সেক্ষেত্রে 10টি হইতো, যদি 5টি হইতো। কিভাবে 10টি হয় একটু দেখাই। গণেন, এই 1, এই 2, এই 3, এই 4, এই 5, এইখান থেকে এই পর্যন্ত গেল 6, এখান থেকে এই পর্যন্ত গেল 7, এখান থেকে এই পর্যন্ত গেল 8, এখান থেকে এই পর্যন্ত গেল 9, এখান থেকে এই পর্যন্ত গেল 10। দেখছেন কয়টা কম্পিউটার? 5টি। 1 2 3 4 5। তাহলে 5টির জন্য 10টি লাগতেছে। এরকম করে 10টির জন্য লাগবে 45টি তার। এই জন্য এই ম্যাশ টপোলজির খরচ বেশি আর তার বেশি লাগে এই কারণে। স্টার টপোলজিতে ডিভাইসগুলোর সংযোগ দেওয়া হয় কিসের মতো? স্টার টপোলজি হচ্ছে এরকম, এরকম, হ্যাঁ। আর এই ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করতে সুইচ বা হাব দেওয়া হয়। সুইচ বা হাব দেওয়া হয়। অর্থাৎ এটা হলো কেন্দ্রীয় ডিভাইস। এটা হচ্ছে কেন্দ্রীয়। কেন্দ্রীয় ডিভাইসে হাবের মাধ্যমে বা সুইচের মাধ্যমে, হ্যাঁ। ক্লিয়ার? স্টার টপোলজির ডিভাইসগুলোর সংযোগ দেওয়া হয় কেন্দ্রীয় হাবের মাধ্যমে। নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসগুলো সংযোগ বিন্যাসকে কি বলা হয়? এটা সাধারণত কতে আসে, হ্যাঁ, কতে আসে সংজ্ঞা। নেটওয়ার্কগুলো কিভাবে একটার সাথে অন্য একটি সংযোগ থাকবে? হাবে মাধ্যমে, বাস টপোলজির মাধ্যমে, স্টারের মাধ্যমে, ম্যাশের মাধ্যমে, হাইব্রিডের মাধ্যমে, নাকি অন্যান্য টপোলজির সাহায্যে? এটা হচ্ছে টপোলজি বলা হয় সংজ্ঞা। টপোলজির সংজ্ঞা যে নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ও ইলেকট্রনিক ডিভাইসগুলো সংযোগ বিন্যাস হচ্ছে টপোলজি। ওকে, এরপর ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য, সেসব ক্ষেত্রে কোন টপোলজি ব্যবহার করা হয়? যেমন প্রতিরক্ষা খাতে কথা বলতে হবে, নির্ভরশীলতা, জায়গা নির্ভরশীলতা বেশি, বা
আপনার এটার একটা এক্সাম্পল হচ্ছে ব্যাংকিং খাতে। এসব ক্ষেত্রে আপনার ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য, এক্ষেত্রে এটা হচ্ছে, এই প্রশ্নটাও বোর্ড বই থেকে সরাসরি লাইন থেকে প্রশ্ন তুলে দিছে। বোর্ড বই, বোর্ডের প্রশ্নগুলো ভালো করে দেবেন, বোর্ডের বই থেকে। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে আপনার ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য, সেক্ষেত্রে কোন টপোলজি গ্রহণযোগ্য হবে? তাড়াতাড়ি বলেন, উত্তরটা দেখে কয়জন বলতে পারেন? ম্যাচ টপোলজি ছাড়া অন্য টপোলজি যারা দিবে তারা পাবে 0, আর যারা ম্যাচ টপোলজি দিবে তারা পাবে 1। এটা উত্তর হবে ম্যাচ টপোলজি। এটা উত্তর হচ্ছে ম্যাচ টপোলজি। এটা প্রতিরক্ষা ব্যাংকিং এ দরকার হয় বেশি। ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য, সেসব ক্ষেত্রে কোন টপোলজি ব্যবহার করা হয়? ম্যাচ টপোলজি। এটা বোর্ড বই থেকে প্রশ্ন আসছে, তো আপনারা একটু বোর্ড বইটা যারা কম পড়েন তাদের জন্য ডিফিকাল্ট এগুলোর উত্তর দেওয়া। যেখানে সরাসরি কথা বলাটা বেশি দরকার, মানে সরাসরি কথা বলাটা বেশি দরকার হয়, এই যে এরকম, তাদের মধ্যে সংযোগ করাটাই, কথা বলাটাই বেশি দরকার। এর সাথে কথা বলতে হবে, এর 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 সবার সাথে সবার কথা বলতে হবে, সরাসরি কথা বলতে হবে। সেক্ষেত্রে আপনার সরাসরি কথা বলাটার জন্য এই ম্যাচ টপোলজিটা অধিক গ্রহণযোগ্য হবে, কারণ সবার সাথে সবার কানেকশন থাকে। রহিম বাসায় নেটওয়ার্ক স্থাপনের জন্য দোকান থেকে RJ45 কানেক্টর ও একটি সুইচ কিনে আনে। রহিমের বাসায় নেটওয়ার্ক কোন টপোলজি? সুইচ কিনে আনছে একটা, হ্যাঁ, সুইচ নিয়ে আসছে। তাহলে বলেন তো এটা কোন টপোলজির মধ্যে পড়বে? এটা কোন টপোলজির মধ্যে পড়বে? ঠিক আছে, যেমন এটা হচ্ছে স্টার টপোলজি, স্টার টপোলজি, এটা হচ্ছে স্টার টপোলজি। ওকে, নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহার করা হয় সক্রিয় হাব থাকতে পারে, নিষ্ক্রিয় হাব থাকতে পারে, সুইচ থাকতে পারে। শোনেন, হাব দুই ধরনের, সক্রিয় হাব, নিষ্ক্রিয় হাব, তবে সুইচ এক প্রকারই। তো এই যে নেটওয়ার্ক টপোলজির কেন্দ্রীয় ডিভাইস হিসাবে ব্যবহার করা হয় সক্রিয় হাব, নিষ্ক্রিয় হাব এবং সুইচ, সবগুলোই। উত্তর হবে তিনটাই রাইট। ক্লিয়ার? স্টার টপোলজির কেন্দ্রীয় ডিভাইসে আপনার ব্যবহার করা হয়। 31 ও 32 নং প্রশ্নের উত্তর দাও। মিস্টার আরিফ তার অফিসের কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো একটি নেটওয়ার্কের সাহায্যে সংযুক্ত করার পরিকল্পনা করলেন সবগুলো। এতে নেটওয়ার্ক ব্যাকবোন হিসেবে তিনি এক ধরনের কেবল ব্যবহার করেন। নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে তিনি এক ধরনের কেবল ব্যবহার করেন, এভাবে। এটা হচ্ছে নেটওয়ার্ক ব্যাকবোন।
বলেন তো এটা কোন টপোলজির মধ্যে পড়বে? কারা কারা বলতে পারবেন এটা? উত্তর হবে বাস টপোলজি। সুতরাং উদ্দীপকে মিস্টার আরিফের গঠিত নেটওয়ার্ক হচ্ছে বাস টপোলজি। এরপর এই বাস টপোলজির বৈশিষ্ট্য কি? মিস্টার আরিফের তৈরি টপোলজির বৈশিষ্ট্য হচ্ছে এটি দ্বিমুখী ডেটা ব্যবস্থা। হ্যাঁ, দুই দিক থেকে ডেটা ব্যবস্থা করতে পারবে, কোনো সমস্যা নাই। এটা দ্বিমুখী। কেন? এই যে এরকম উভয় দিকেই তথ্যের আদান প্রদান করা যাবে। এ এর সাথে তথ্য আদান প্রদান করতে পারবে, এ পারবে এর সাথে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ডাটা ট্রান্সমিশনের অপেক্ষাকৃত ধীর গতি সম্পন্ন। হ্যাঁ, যেহেতু মাঝখানে যাবে না, এই জন্য ধীর গতি সম্পন্ন, একটু ধীর গতি সম্পন্ন, রাইট। শুধু প্রাপ্য কম্পিউটার ডাটা গ্রহণ করে এবং অন্যান্যগুলো অগ্রাহ্য করে, রাইট। মানে এ যদি এর কাছে তথ্য পাঠায়, এর কাছে যাবে তথ্যগুলো, এরা গ্রহণ করবে না, শুধু এ পাঠাবে, এ গ্রহণ করবে। উত্তর সবগুলোই নেওয়া যায়। এটা একটু ক্লিয়ার হয়ে নেন। বাস টপোলজির বৈশিষ্ট্য হচ্ছে এটি দ্বিমুখী ডেটা ব্যবস্থা, ডেটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত ধীর গতি সম্পন্ন, শুধু প্রাপক কম্পিউটার ডেটা গ্রহণ করে, অন্যান্য এবং অন্যগুলো অগ্রাহ্য করে। এটা বোর্ড বই থেকে প্রশ্ন আসছে। হ্যাঁ, বোর্ড বই পড়বেন, ওই সুবিধা অসুবিধা হুবহু পেয়ে যাবেন। বোর্ড বই পড়বেন না, কোথা থেকে এমসিকিউ পড়বো, ওর সাজেশন পড়ো, ওর সাজেশন পড়ো, ওর সাজেশন পড়ো, ওই স্যার সাজেশন দেয়, ওই স্যার সাজেশন দেয়, ওই স্যারে দেয় 1000, ওই স্যারে দেয় 2000, ওই স্যারে দেয় 5000। এত এমসিকিউ পড়া কি সম্ভব? কষ্ট করে বোর্ড বইটা একবার রিডিং পড়েন, একটা এমসিকিউ বাইরে থেকে আসবে না, বলে দিলাম। 25টা এমসিকিউ 25টাই বই থেকে আসবে। দিবে সিলেবাসের বাইরে থেকে সাজেশন, ওইগুলো পড়তে গিয়ে পাগল হয়ে যাবেন। আচ্ছা, বলেন তো এটা কোন ধরনের টপোলজি? এটা কোন টপোলজি? আপনারা পারবেন এটা, আশা করি। এটা হচ্ছে বাস টপোলজি, এটা হচ্ছে রিং টপোলজি। ঠিক আছে, একটা হচ্ছে বাস টপোলজি, একটা হচ্ছে রিং টপোলজি। তাহলে চিত্র 2 কোন ধরনের টপোলজি? চিত্র 2টা বাস টপোলজি। ঠিক আছে, চিত্র 1-এর টপোলজির নোডগুলো পরস্পর সংযুক্ত করলে কোন টপোলজি গঠন করা যায়? স্বাভাবিক অবস্থায় কি ছিল? এই যে এরকম, এরকম ছিল। এখন যদি আমি এগুলো পরস্পর সংযুক্ত করি, এখন কোন টপোলজি? এটা কোন টপোলজি হবে বলেন তো? স্টার, ট্রি, মেশ, শঙ্কর। আগে ছিল রিং, আগে ছিল রিং, পরে পরস্পর সংযুক্ত করার কারণে এই যে পরস্পর সংযুক্ত, তখন সেটা হয়ে গেছে মেশ। উত্তর হবে মেশ টপোলজি। কঠিন লাগে এগুলো? এগুলো তো সহজ, এই এমসিকিউ গুলো সহজ। যারা স্টার বলছেন তাদেরটা হয় নাই। স্টার বললে হবে না, ট্রিও হবে না, শঙ্করও হবে না। এ এবং বি এই দুইটা টপোলজির মধ্যে কানেকশন করছে ইউটিপি এসটিপি, ইউটিপি এসটিপি বা হাবের সাহায্যে। হাবের সাহায্যে করলে সেটা হয় ডিভাইস, যেটা স্টার টপোলজিতে ব্যবহৃত হয়। চিত্রের নেটওয়ার্কটি কোন ধরনের টপোলজি?
এটা হচ্ছে স্টার টপোলজি। স্টার টপোলজি এ ও বি এর মধ্যে সর্বোচ্চ গতিতে ডেটা আদান প্রদান করার জন্য কি করা দরকার, যে এ এবং বি এর মধ্যে সংযুক্ত করাইছে আপনার হাবের সাহায্যে বা সুইচের সাহায্যে। এই জন্য কি দরকার, হাবের পরিবর্তে সুইচ ব্যবহার, টুইস্টেড পেয়ার কেবলের পরিবর্তে অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার, হাবের পরিবর্তে রাউটার ব্যবহার। রাউটার করলে লাভ নাই, রাউটারের কোনো কাজ নাই এখানে। উত্তর হবে হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করতে হবে, তাহলে গতিটা বাড়বে। আর টুইস্টেড পেয়ার কেবলের পরিবর্তে অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করতে হবে। তাহলে 1 ও 3 এই দুইটা মিলিয়ে হচ্ছে আমাদের তথ্যটা, গতিটা বাড়বে। উত্তর হবে 1 ও 3। উত্তর কি হবে, 1 ও 3। ওকে, বুঝতে পারছেন। 37 নম্বরটা, অ্যামাজন, মাইক্রোসফট, গুগল তাদের অবকাঠামো স্থাপন ও পরিচালনায় কোন ধরনের ক্লাউড সার্ভিস প্রদান করে। অ্যামাজন, মাইক্রোসফট, গুগল এরা হচ্ছে আমাদের পাবলিক সেবা দিয়ে থাকে। হ্যাঁ, কোন ধরনের ক্লাউড সার্ভিস প্রদান করে, পাবলিক ক্লাউড। বোর্ড বইটা ভালো করে পড়বেন, বোর্ড বইটা পড়বেন, এই সব এমসিকিউ লাইন বাই লাইন কমন পাবেন। উত্তর হবে পাবলিক। ঠিক আছে, উত্তর কি হবে, পাবলিক। ঠিক আছে, আচ্ছা। ক্লাউড কম্পিউটিং এর সমস্যাটা কি, ক্লাউড কম্পিউটিং এর সমস্যা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা, সুবিধার মধ্যে এটা নাই, এটার অসুবিধা। উত্তর হবে কোনটা, 1 ও 2। ক্লিয়ার। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা হচ্ছে আগে থেকে কোনো সার্ভিস রিচার্জ করতে হয় না, যতটুকু ব্যবহার শুধু ততটুকুর জন্যই মূল্য পরিশোধ করতে হয়। মিনা তার ল্যাপটপে নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারে না, যার ফলে সে এমন একটি সার্ভিস গ্রহণ করলো যার মাধ্যমে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। তাহলে তার কিছু বলা লাগবে না। উচ্চ গতি সম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায়, খরচও কমে যাবে। তার মানে এই সেবাটা নিঃসন্দেহে ক্লাউড কম্পিউটিং সেবা। ক্লাউড কম্পিউটিং। আবার দেখেন, মিনা তার ল্যাপটপে নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারে না, যার ফলে সে এমন একটি সার্ভিস গ্রহণ করলো যার মাধ্যমে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, উচ্চ গতি সম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কমে যায়। ক্লাউড কম্পিউটিং হচ্ছে এক ধরনের অনলাইন ভিত্তিক সেবা যেখানে কম্পিউটার ব্যবহারকারীদের কম্পিউটিং চাহিদা পূরণ করা হয়। 4 ধরনের সেবা দেওয়া হয়: প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, অবকাঠামোগত সেবা, সফটওয়্যার সেবা, নেটওয়ার্ক সেবা। এই 4 ধরনের সেবা পাওয়া যায় ক্লাউড কম্পিউটিং থেকে। এখানে আপনার যতটুকু ব্যবহার ততটুকু মূল্য দিতে হবে, যখন চাবেন তখনই ব্যবহার করতে পারবেন, সার্বক্ষণিক ব্যবহার করা যায়, তারপরে তথ্য স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, রক্ষণাবেক্ষণ খরচ নেই। উদ্যোগের সার্ভিসের নাম কি, ওই যে ক্লাউড কম্পিউটিং, মাত্রই বলে দিচ্ছি আমি। উদ্দীপকের সার্ভিসটির নাম ক্লাউড কম্পিউটিং। উদ্দীপকে ব্যবহৃত সার্ভিসটির লাইসেন্স ফি প্রয়োজন হয় না, হয়। রক্ষণাবেক্ষণ খরচ নেই, ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না। উত্তর হবে কত, 2 ও 3। বুঝতে পারছেন, এটা ক্লিয়ার।
যে ক্লাউড কম্পিউটিং এর লাইসেন্স ফি প্রদান করতে হয়, রক্ষণাবেক্ষণ খরচ নেই, ব্যবহার অতিরিক্ত মূল্য দিতে হয় না। উত্তর হবে 2 ও 3। ক্লাউড কম্পিউটিং এ যতটুকু ব্যবহার করবেন ততটুকুই সেবা দিবেন, এর এক্সট্রা আপনাকে খরচ বহন করতে হবে না। এটা বলেন তো দেখি, ডেটা কমিউনিকেশন কি? দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়, মাধ্যমবিহীন তথ্যের প্রবাহ, শুধুমাত্র তারযুক্ত তথ্যের প্রবাহ, শুধুমাত্র কম্পিউটার নির্ভর যোগাযোগ। কে বলতে পারবেন ডেটা কমিউনিকেশন কি? এই যে একটা মোবাইল, এই একটা মোবাইল, কমিউনিকেশন হচ্ছে দুইটা ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়, মানে ইনফরমেশন শেয়ার। এই তথ্যের বিনিময় হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশন। উত্তর হবে খ। কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয় কিরকম? কম্পিউটার থেকে প্রিন্টারে বা টেলিফোন লাইনে স্থানান্তরিত হয়, এটা হচ্ছে ভয়েস ব্যান্ড, যার গতি হচ্ছে 1200 থেকে 9600 বিপিএস। আর ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয় টেলিগ্রাফিতে, এখন আর তেমন ব্যবহার করা হয় না। ঠিক আছে, আর ভয়েস ব্যান্ডের উত্তর হবে এটা, যে কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তর করতে গেলে ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়। ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন গতি হচ্ছে 45, সর্বোচ্চ 300। ঠিক আছে, আর ভয়েস ব্যান্ডের গতি মাত্র দেখাইলাম যে 1200 থেকে 9600 বিপিএস। আর ব্রডব্যান্ডের গতি, ব্রডব্যান্ডের গতি হচ্ছে 1 এমবিপিএস থেকে 1 জিবিপিএস। ক্লিয়ার? তাহলে উত্তর কোনটা হবে? ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি 300 বিপিএস। ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি 300 বিপিএস, এটা ব্যবহার করা হয় টেলিগ্রাফিতে। ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহার করা হয় একটু আগে বলছিলাম, টেলিফোন লাইনে। আর টেলিগ্রাফিতে হচ্ছে ন্যারো ব্যান্ড। আচ্ছা, এটা অনেকেই পারবেন, এগুলো সহজ এমসিকিউ। ডেটা স্থানান্তরের হারকে কি বলে? ডেটা স্থানান্তরের হার মানে একক সময়ে এক স্থান থেকে অন্য স্থানে তথ্যের আদান প্রদানের স্পিড বা গতি। ব্যান্ড মিটার, ব্যান্ডউইথ, ডাটা ট্রান্সমিশন, কানেকশন। উত্তর হবে ব্যান্ডউইথ। উত্তর কি হবে? ব্যান্ডউইথ। যেটাকে আমরা বলি ডেটা স্থানান্তর হারকে বিপিএস আকারে প্রকাশ করা হয়, বিট পার সেকেন্ড। একটি চ্যানেলের মধ্য দিয়ে 10 সেকেন্ডে 1 লক্ষ বিট ডেটা ট্রান্সফার হলে এর ব্যান্ডউইথ কত? সুতরাং 1 সেকেন্ডে। দশ হাজার বিট পার সেকেন্ড। উত্তর হবে 10,000 বিট পার সেকেন্ড। উত্তর কি হবে? 10,000 বিট পার সেকেন্ড। ওকে, এরপর
ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? সর্বনিম্ন হচ্ছে 1200, সর্বোচ্চ 9600, যেটা টেলিফোন লাইনে ব্যবহার করা হয়। 9600, এগুলো একদম সহজ এমসিকিউ। আশা করি আপনাদের এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে এই এমসিকিউ গুলো। নিচের কোনটি ন্যারো ব্যান্ডে ব্যবহৃত হয়? টেলিগ্রাফিতে। টেলিগ্রাফ না, টেলিগ্রাফি। হ্যাঁ, টেলিগ্রাফিতে আগে টেলিগ্রাফিতে ব্যবহার করা হতো ন্যারো ব্যান্ড, আর ভয়েস ব্যান্ড টেলিফোন লাইনে। ওয়াকি টকিতে কোনটা? হাফ ডুপ্লেক্স মোড। ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? ওই যে 1 MBPS থেকে 1 GBPS। এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটাই হবে, খালি একটাই আছে অপশন। ব্রডব্যান্ডের গতি সবচেয়ে বেশি, এটার গতি বেশি। ওকে, কোন ট্রান্সমিশনের ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়? এটা শুরুতেই পড়াইছিলাম। ক্যারেক্টার বাই ক্যারেক্টার বা বিট বাই বিট ট্রান্সমিট হয় অ্যাসিনক্রোনাসে, আর সিনক্রোনাসে ব্লক বাই ব্লক। ব্লক বাই ব্লক ট্রান্সমিট হয় অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস পদ্ধতিতে, যেখানে প্রতি ব্লকে 80 থেকে 132 বিট তথ্যের আদান প্রদান হয়। আচ্ছা, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কি? এর সুবিধা একটাই, এখানে কোনো প্রাইমারি স্টোরেজের ডিভাইস প্রয়োজন হয় না, এটাই সুবিধা। গতি বেশি না গতি কম? ব্লক আকার ডাটা ব্যবহৃত হয় না, ব্লক আকার ডাটা ব্যবহৃত হইল সিনক্রোনাস। স্যাটেলাইট ব্যবহার অধিক উপযোগী না। শুধু অ্যাসিনক্রোনাসের ট্রান্সমিশন সুবিধা হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। অ্যাসিনক্রোনাসে স্টার্ট বিট স্টপ বিট লাগবে, কিন্তু প্রাইমারি স্টোরেজ লাগবে না। সিনক্রোনাসে প্রাইমারি স্টোরেজের প্রয়োজন আছে। মোহনা লক্ষ্য করলো তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলোর ওপর বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার বসানো আছে। এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলো বসানো হচ্ছে, যাদের মাঝখানে কোনো বাধা নেই। একটি দালানের উপর কিছু যন্ত্রপাতি সহ একটি অ্যান্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে। দালানের উপরে একটা অ্যান্টেনা রাখা হয়েছে আকাশের উপরে মুখ করে। তবে বলতে হবে যে উদ্দীপকের দালানের উপর কিছু যন্ত্রপাতি অ্যান্টেনা আকাশমুখী করে রয়েছে। আগে উদ্দীপকটা ভালো করে পড়েন, উদ্দীপকটা একটু ভালো করে পড়েন, দেখেন। আচ্ছা, উদ্দীপকের উঁচু টাওয়ারগুলো কোন ধরনের মিডিয়া ব্যবহার করে? উঁচু টাওয়ারগুলো কোন ধরনের মিডিয়া ব্যবহার করে? সেটা হচ্ছে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ, উঁচু টাওয়ারগুলো রেডিও ওয়েভ ব্যবহার করে, ঠিক আছে। উদ্দীপকে আকাশমুখী ব্যবস্থা ব্যবহার করা হয় কোথায়? আকাশমুখী ব্যবস্থা ব্যবহার করা হয় টেলিভিশন সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে। হ্যাঁ। আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে, রাইট। আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে, হ্যাঁ রাইট। এগুলো হচ্ছে আমাদের রেডিও ওয়েভটা ব্যবহার করা হয় টেলিভিশনে সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে, আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে, সবগুলোই রাইট। দেখেন, রেডিও ওয়েভের ব্যবহার আছে এখানে। টেলিভিশনে সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে, আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে, আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে। এটা আসছিল আপনার 16 সালের প্রশ্ন, হ্যাঁ, ওই আগেরটা। কোন প্রজন্মের মোবাইল ফোনে সর্বপ্রথম এমএমএস সিস্টেম চালু হয়? এমএমএস সিস্টেম চালু, এসএমএস চালু, ইন্টারনেট সেবা চালু, পেমেন্ট সিস্টেম চালু হয়, একটার মধ্যেই। বলেন তো দেখি কোনটায়
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। উত্তর কোনটা হবে? দ্বিতীয়। দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে আপনার এমএমএস সিস্টেম চালু হয়, মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস। ওকে, এরপর গ্রিন ফোন বলা হয় কোন প্রযুক্তির মোবাইল ফোনকে? গ্রিন ফোন বলার কারণ হচ্ছে রেডিয়েশন কম থাকে। গ্রিন ফোন বলা থাকে কেন বলা হয়? রেডিয়েশন কম থাকে, মানে রেডিয়েশন হয় না, পরিবেশের জন্য উপযোগী। মানে উপযোগী, পরিবেশে ব্যবহার করার জন্য উপযোগী। কারণ মোবাইল ফোন তো আমাদের জন্য ক্ষতিকর, কিন্তু গ্রিন ফোন ব্যবহার করলেও ভালো হবে। এটা হচ্ছে সিডিএমএ ফোনকে গ্রিন ফোন বলা হয়। সিডিএমএ ফোনকে, এটা রেডিয়েশন খুব কম থাকে, কারণ এই ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যায় না, এটা কাভারেজ এরিয়া কম, মানে বিশ্বের প্রায় 20% মানুষ ব্যবহার করে, আমরা এটা ব্যবহার করি না এখন। যেমন সিটি সেল ফোনগুলো ছিল না, সিটি সেলগুলো, রেডিও সিগন্যাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মে ব্যবহার করা হয়? ডিজিটাল, দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে। আর প্রথম প্রজন্মের মোবাইল ফোনে অ্যানালগ। আর দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে ডিজিটাল ডিভাইস, ডিজিটাল সিগন্যাল ব্যবহার করা হয়। উত্তর হবে ডিজিটাল প্রজন্মের, দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে। লাস্ট, আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি? এটা আগেই বুঝেছিলাম, 4G। আইপি ডেটা নেটওয়ার্ক চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে ব্যবহার করা হয়, চতুর্থ প্রজন্ম, এটা হচ্ছে 4G সাহায্যে। IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্ক তৈরি করা যাবে? 811 হচ্ছে ওয়াইফাই, 802.15 হচ্ছে ব্লুটুথ, 802.16 হচ্ছে ওয়াইম্যাক্স। IEEE এর পুনরূপ হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স। ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, এটা হচ্ছে IEEE এর পুনরূপ। আর 802.11 হচ্ছে ওয়াইফাই, 15 হচ্ছে ব্লুটুথ, 16 হচ্ছে ওয়াইম্যাক্স। আরো একটু ইনফরমেশন দেই, আমাদের যে ব্লুটুথ থাকে না, ব্লুটুথ, এটার গতি হচ্ছে 2.45 গিগাহার্টজ। এর সাহায্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, ব্লুটুথের সাহায্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় সেটাকে বলা হয় পিকোনেট। এবং ব্লুটুথ প্যান এরিয়া নেটওয়ার্কে কাজ করে, ব্লুটুথ প্যান এরিয়া নেটওয়ার্কে কাজ করে। আর এই যে ওয়াইফাই ল্যান এরিয়া নেটওয়ার্কে কাজ করে। ওয়াইম্যাক্স ম্যান এরিয়া নেটওয়ার্কে কাজ করে। ঠিক আছে, ব্লুটুথের গতি কত? 2.45 গিগাহার্টজ। আর নেটওয়ার্ক হচ্ছে এই ব্লুটুথের সাথে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, ব্লুটুথের সাহায্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে পিকোনেট বলা হয়। আর ব্লুটুথের সাহায্যে প্যান এরিয়া নেটওয়ার্ক তৈরি করা হয়। ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্ক ব্যবস্থা? অবশ্যই একটু আগে বুঝাইছি, ম্যান। আর প্যান হচ্ছে ব্লুটুথ, ল্যান হচ্ছে ওয়াইফাই। ঠিক আছে, আর ইন্টারনেট হচ্ছে ইন্টারনেট, ওয়েন।
আর ওয়াইম্যাক্স এর গতি হচ্ছে অনেকটা 10, গতি হচ্ছে 80 MPS এর মতো, আর আয়তন হচ্ছে 10 থেকে 50 কিলোমিটার, আর গতি হচ্ছে প্রায় 80 MB/MBPS। এটা লাইসেন্সের অনুমতি লাগে, এটা অনুমতি লাগে সরকারের। পুরো শহরের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা যায় এর সাহায্যে, পুরো শহরের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা যায়। IEEE 802.16। লাস্ট, আজকে শেষ এমসিকিউ। একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক স্থাপনকে কি বলা হয়? একই ভবনের কক্ষে রক্ষিত বিভিন্ন কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক স্থাপন, একটা ভবন, একই ভবন হলে ল্যান, আর একটা রুম, একটা রুমের মধ্যে হলে পেন, আর একটা শহর হলে ম্যান। এম আই ক্লিয়ার টু ইউ? এছাড়াও সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, আরো অনেক অনেক এমসিকিউ এ অধ্যায় থেকে আসতে পারে। আপনাকে এই অধ্যায়ের এমসিকিউ আরো ভালো করে পারার জন্য আমার এই এমসিকিউ গুলো বিশ্লেষণ সহকারে শেষ করার পরে আপনি বোর্ড বই রিডিং করবেন, এর বাইরে কিছু না, শুধু বোর্ড বই, মেইন হচ্ছে বোর্ড বই। ওকে, আজকের ক্লাস এইখানে সমাপ্তি। আশা করি সবাই ভালোভাবে প্রস্তুতি নিতে পারছেন এবং ক্লাসটি ভালো করে বুঝতে পারছেন। যারা এখনো ক্লিয়ার না, ক্লাসটি আরেকবার রিভিউ করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।